অনেক কাল আগের কথা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় একটি নদীর ধারে অবস্থিত এক অঞ্চল গনগনি। তখনও সেটি এত প্রসিদ্ধ হয়নি। রুক্ষ প্রকৃতির কোলে অবস্থিত অর্জুন আর শালের সমাবেশে এলোমেলো ঢেউ খেলানো লাল ভূমির সন্নিবেশে গনগনি যেন মানুষ আর প্রকৃতির মেলবন্ধনের উজ্জ্বল উদাহরণ। সেই গনগনিতে প্রৌঢ় প্রভাত চৌধুরী বাস করে তার পরিবারের সাথে। তার একমাত্র আদরের নাতি 7 বছরের বুবলু স্কুল ছুটিতে কলকাতা থেকে দাদুর কাছে ঘুরতে এসেছে। একদিন বিকেলবেলা খোয়াইয়ের উঁচু নিচু জমিতে হাঁটতে হাঁটতে বুবলু তার দাদুকে জিজ্ঞেস করলো, দাদু, আজকে আমাদের গনগনি যেন বসন্তে আরো সুন্দর লাগছে, বলো? প্রভাত বাবু হেসে বললেন, সে আর বলতে দাদু ভাই, আমাদের গনগনি তো মেদিনীপুরের রানী, আর বসন্তের ছোঁয়ায় তা আরো সুন্দর হয়ে উঠেছে। আচ্ছা দাদু, আমাদের গনগনি তো এত সুন্দর, তাহলে অন্য জায়গার মতো লোকজন ঘুরতে আসে না কেন? আর জানো তো, আমাদের কলকাতায় তো আমার বেশিরভাগ বন্ধুরাই গনগনির নামই শোনেনি। প্রভাত বাবু একটু গম্ভীর হয়ে বলেন, এটা তুমি একদম ঠিক বলেছো দাদু ভাই। আসলে কি জানো তো, লোকজন আজকের দিনে সেটাই বিশ্বাস করে যেটা বেশি শোনে আর দেখে। আমাদের গনগনির তো কোনো প্রচার নেই, তাই কেউ এর খবরও জানে না। আমাদের কিছু একটা করা উচিত যাতে গনগনির নামও চারিদিকে ছড়িয়ে পড়ে আর অনেক লোক এখানে ঘুরতে আসে। প্রভাত বাবু একটু গম্ভীর হয়ে বলেন, কিন্তু সেটা কি? এরপরে একদিন সকালে প্রভাত বাবু সত্য চায়ের কাপে চুমুক দিয়েছেন। এমন সময় বুবলু ছুটে এসে উত্তেজিত হয়ে তাকে বলল, দাদু দাদু, এই দেখো, আজকের খবরের কাগজে কি খবর বেরিয়েছে। প্রভাত বাবু ব্যাংকের উচ্চপদস্থ কর্মচারী, রিটায়ার্ড করেছেন এই বছর 2 হলো। কোনো কিছুতেই তিনি খুব একটা উত্তেজিত হন না। নাতির হাত থেকে খবরের কাগজটা নিয়ে দেখলেন হেডলাইনে রয়েছে গনগনিতে গুপ্তধন। প্রভাতবাবু নির্লিপ্তভাবে বললেন, খবরের কাগজগুলোর আর খবর পায় না দেখি আজকাল। এর বেশ কিছুদিন পরে প্রভাতবাবু আর তার নাতি বিকেলে ঘুরতে বেরিয়েছেন। এমন সময় দেখলেন রাস্তায় বেশ ভিড়। এক ব্যক্তি অতি দ্রুত পদে বিনোদবাবুর কাছে এসে তাকে উদ্দেশ্য করে বললেন, নমস্কার, আপনি প্রভাত চৌধুরী তো? আমি খবর এখন চ্যানেলের রিপোর্টার। খবরের কাগজে একটা নিউজ দেখে এখানে ছুটে এসেছি। এখানে এসেই কয়েকজনের সাথে কথা বলতে সকলেই বললেন আপনি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি। আপনার পরিবারের এখানে বড় জমিদারি ছিল, তাই আপনার খোঁজেই আসছিলাম। তা আপনার এখানে গুপ্তধনের বিষয়ে কি মত? প্রভাত বাবু নাতির দিকে একবার তাকালেন, তারপরে বললেন, আমার বাপ দাদার মুখেও শুনেছি গুপ্তধনের গল্প, তাই এত প্রাচীন স্থানে গুপ্তধন পাওয়ার খবরে আমি বিশেষ অবাক হইনি। জনৈক ব্যক্তি অবাক হয়ে বলল, তার মানে আপনি বলতে চাইছেন এই গনগনির মধ্যে লুকোনো আছে গুপ্তধন? যদি এটা সত্যি হয় তাহলে এই গনগনি তো নিমেষে একদম বিখ্যাত হয়ে যাবে মশাই। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসবে এখানে। প্রভাত বাবু একটু ভেবে বললেন, সেটাই তো কৌতূহলী মানুষের স্বভাব। জনৈক ব্যক্তি আবার বলল, আর একটা প্রশ্ন করছি স্যার, আপনি তো বহুদিন ধরে এখানে আছেন, আপনার কি মনে হয় এই গুপ্তধনের সন্ধান কোথায় পাওয়া যেতে পারে? প্রভাত বাবু বললেন, দেখুন, এই গনগনি পুরোটাই একটা গুপ্তধনের ভান্ডার। তবে উত্তরের দিকে একটি মা কালীর পুরনো মন্দির আছে, সেই স্থানে গুপ্তধনের সম্ভাবনা বেশি একটু। প্রভাত বাবুর কথা শুনে রিপোর্টার যেন তখন প্রায় আনন্দে আত্মহারা। ব্রেকিং নিউজের লোভে সে প্রায় খুশিতে আটখানা হয়ে তড়িঘড়ি চলে যেতেই বুবলু প্রভাত বাবুকে বলল, তা
দাদু, গ্রামের কালী মন্দিরে তো আমরা কতবার পুজো দিতে গেছি, ঘুরতে গেছি, তখন তো তুমি কখনো গুপ্তধনের কথাটা বলনি আমাদের কাছে, যেটা ওই লোকটাকে বললে। প্রভাত বাবু জোরে হেসে বলেন, ও কিছু না দাদু ভাই, পরে তোমায় সব বুঝিয়ে বলবো। এখন বাড়ি চলো, তোমার ঠাম্মা আবার খাবার নিয়ে বসে থাকবে। সেদিন বিকেলে প্রভাত বাবুর ইন্টারভিউ নিউজে টেলিকাস্ট হতেই বহু লোক গনগনিতে এসে ভিড় জমালো। গনগনির যে কটা গেস্ট হাউস, হোটেল বা থাকার জায়গা ছিল সব নিমেষে ফুল। বিশেষ ব্যক্তি, গণ্যমান্য লোকেরা সকলেই প্রভাত বাবুকে ফোন করে জিজ্ঞেস করছেন তার ইন্টারভিউয়ের ব্যাপারে। প্রভাত বাবু সকলকেই মৃদু হেসে বলছেন, গনগনিতে গুপ্তধনের সন্ধান পাওয়া গেলে সে তো আমাদের জন্য গর্বেরই ব্যাপার। তখন বসন্তের আগমনে গনগনি অর্জুন আর শালের বনে যেন পাতা সমাহার বসে গেছে। গনগনির উত্তর দিকের উঁচু মালভূমির উপরে সেই কালী মন্দিরের সামনে তখন যেন মেলা বসে গেছে কৌতূহলী মানুষের। সকলে জেনে গেছেন সেখানের কথা, সেখানে নাকি গুপ্তধন লুকানো আছে। প্রভাতবাবুও তার নাতি বুবলুকে নিয়ে সেখানে হাজির। তিনি সকলের পিছনে দাঁড়িয়ে আছেন। টিভি চ্যানেলে বারবার আপডেট চলছে, খনন কার্য চলছে সমান কদমে। বুবলু তার দাদুকে বলল, দাদু দেখো, আমাদের গনগনি সত্যি কত ফেমাস হয়ে গেছে, আমার স্কুলের বন্ধুরা সবাই জানতে চাইছে। প্রভাতবাবু মুচকি হেসে বললেন, এ তো খুব ভালো কথা দাদু ভাই। প্রায় সারাদিন খনন কার্য চলার পরে যখন সকলে হতাশ হয়ে পড়ল, হঠাৎই কারোর আওয়াজে সম্বিত ফেরে সকলের। এক ভদ্রলোক মালভূমির শেষ প্রান্তে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, গুপ্তধন, এই তো গুপ্তধন। সকলে তখন পরিমরি করে ছুটে যেতে চমকে উঠলেন। বিশাল বিশাল শাল গাছের সারির মধ্যে অস্ত যাচ্ছে সূর্যদেব। বসন্তের অদ্ভুত সুন্দরতার সাথে প্রকৃতির অপরূপ শোভায় চারিদিক যেন মোহময় হয়ে উঠেছে। সকলেই তখন একসাথে বলছেন, সত্যি এটাই তো গুপ্তধনের মতো, এটাই তো গুপ্তধনের মতো। প্রভাত বাবু এতক্ষণ সব লক্ষ্য করছিলেন। এবার তিনি জোরে হাসতেই সকলে তার দিকে ফেরে। তিনি বলেন, আপনারা একদমই ঠিক ধরতে পেরেছেন। প্রকৃত গুপ্তধন সোনার মুদ্রা নয়, আকাশের এই সোনালি সূর্য অস্ত যাবার আলো। প্রকৃত গুপ্তধন হিরে জহরত, মণিমাণিক নয়। এই যে প্রাকৃতিক সৌন্দর্যে বসন্তের মাদকতা, এটাই গুপ্তধন। কবিগুরু রবীন্দ্রনাথ তার গুপ্তধন গল্পে বুঝিয়ে দিয়েছিলেন এটাই। আর আজকে আপনাদের এটা বুঝিয়ে দেওয়ার জন্যই আমার গুপ্তধনের গল্প ফাঁকা। বুবলু তার দাদুকে জড়িয়ে ধরে বলে, দাদু দাদু তুই গ্রেট হো, আই লাভ ইউ দাদু, আই লাভ ইউ। ব্যাস, এরপর থেকেই গনগনির নাম চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। আর বহু মানুষ এখানের প্রাকৃতিক সৌন্দর্যের টানে বারবার ছুটে আসে। অনেকদিন আগের কথা, বনের ভেতরে ছোট্ট এক কুঁড়ে ঘরে থাকতো এক বুড়ো ও এক বুড়ি। তারা সুখে শান্তিতে বসবাস করছিল। বুড়ো সারাদিন মানুষের কাছে চেয়ে যা পেত তাই নিয়ে আসতো তার ভাঙা কুটিরে। বুড়ি সেটা রান্না করত আর দুজনে খেয়ে দিয়ে দিন পার করত। একদিন বুড়োর পিঠে খাওয়ার খুবই শখ হলো। সে বুড়িকে বলল, শুনছ, আমার পিঠা খেতে খুব ইচ্ছা করছে। তাই বুঝি? আমারও খুব ইচ্ছে করে, কিন্তু বানাও না একদিন, মনটা ভরে খাই। ঠিক আছে, বানাবো, কিন্তু পিঠে বানাতে তো অনেক কিছু লাগবে, সেগুলো নিয়ে আসো। কি লাগবে বলো? আটা লাগবে, গুড় লাগবে, তেল লাগবে। ঠিক আছে, আমি কালই নিয়ে আসবো।
পরের দিন সকালে বুড়ো চলল আটা, গুড় আর তেল আনতে। বুড়ো গ্রাম থেকে কিছু দূর যেতেই দেখে এক লোক মাথায় করে কি যেন নিয়ে যাচ্ছে। ও ভাই, মাথায় করে কি নিয়ে যাচ্ছ? গুড় নিয়ে যাচ্ছি ভাই, বাজারে বিক্রি করব। ভাই, আমাকে একটু গুড় দাও না, খুব শখ, পিঠা খাবো। তোমার আবার পিঠা খাওয়ার শখ হয়েছে? ঠিক আছে, নাও। এই বলে লোকটি বুড়োর হাতে কিছু গুড় দিয়ে চলে গেল। একইভাবে বুড়ো আটা এবং তেলও পেয়ে গেল। সেগুলো নিয়ে সে হাসতে হাসতে তার কুটিরে ফিরে আসলো। কুটিরে ফিরে সে বুড়িকে বলল, শুনছ, দেখো আমি আজ কি পেয়েছি। ও মা, তুমি দেখি সব পেয়েছো। আজ রাতেই তাহলে পিঠা বানাবো। পিঠা খাওয়ার আনন্দে বুড়ো খুব খুশি হলো। শোনো, পিঠা যে বানাবো, খড়ি তো নাই। ঠিক আছে, আমি যাচ্ছি খড়ি আনতে। এই বলে বুড়ো চলল বনের ভেতর খড়ি আনতে। বুড়ো যখন খড়ি ভাঙতে লাগলো তখন খড়ির মটমট শব্দ করে উঠল। তখনই একটি বাঘ বলে উঠল, হ্যালো, আমার বনে কে রে? কি করিস? ভাগ মামা, আমি বুড়ো, একটু খড়ি নিতে এসেছিলাম। আমার বন থেকে তুই কেন খড়ি নিতে এসেছিস? মামা, আজ আমার বুড়ি পিঠা বানাবে, তাই একটু খড়ি লাগবে। হালুম, পিঠা? তুই তো এমনি এমনি খড়ি নিতে পারবি না। জানি তো মামা, তোমাকে পিঠা খাওয়াতে হবে। আজ সন্ধ্যায় তুমি আমাদের কুটিরে চলে এসো, খুব মজা করে পিঠা খাবো। হ্যালো, ঠিক আছে, তোর যত খড়ি লাগে নিয়ে যা। বুড়ো প্রয়োজন মতো খড়ি নিয়ে বাড়ি ফিরে এলো। সন্ধ্যা হতেই বুড়ি পিঠা বানানো শুরু করে দিল। বুড়ো খেতেও শুরু করে দিল। বুড়ি পিঠা বানায়, বুড়া খায়। এদিকে বাঘ মামা পিঠার লোভ সামলাতে না পেরে চলে আসে বুড়ির বাড়ি। দূর থেকে পিঠার গন্ধ নাকে যায়। হ্যালো, আহ, কি সুন্দর পিঠার গন্ধ। হ্যালো, আমি চলে এসেছি। বুড়ো কি বুঝতে পারছে না? কি মুশকিল, আমি বাঘ মামা, আমাকে না ডাকলে কি করে যাই? আমার মান সম্মান তো কিছু আছে নাকি? পিঠা যখন প্রায় শেষ তখন হঠাৎ বুড়োর বাঘ মামার কথা মনে পড়ে গেল। বুড়ি, মস্ত বড় বিপদ হতে চলেছে। কি হয়েছে? বাঘ মামার পিঠা খেতে আসার কথা, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন উপায়? বাঘের ভয়ে বুড়ো বুড়ি দুজনেই কাঁপতে লাগলো। এদিকে বাঘ দেখলো বুড়ো আস্তে আস্তে সব পিঠা খেয়ে ফেলছে, তাই সে আর দেরি করলো না। হ্যালো, বুড়ো বাড়ি আছিস নাকি? পিঠা কি হলো রে? বাঘের কথা শুনে বুড়ো খুব ভয় পেয়ে গেল, কোনো কথা বলতে পারলো না। বাঘ দেখলো থালায় মাত্র একটি পিঠা আছে। বাঘ রেগে গিয়ে বলল, হ্যালো, তোদের এত বড় সাহস, আমার জন্য একটা পিঠা রেখেছিস? আমার পিঠা কই? ইয়ে মানে মহারাজ, ইয়ে মানে। হ্যালো, পিঠা দে, না হলে আজ তোকেই খাবো। এই বলে বাঘ বুড়োকে গিলে ফেলল, তারপর বুড়িকেও খেয়ে ফেলল। তারপর বাঘ চলল তার বাড়ি। পথেই দেখা হলো শেয়ালের সাথে। ওরে বাবা, বাঘের পেট কত মোটা রে! এই বেটা, পেট মোটা বলবি না। পিঠা না পেয়ে বুড়োকে খেয়েছি, বুড়িকেও খেয়েছি, তোকে খেতে কতক্ষণ? খা তো দেখি। দাঁড়া। এই বলে বাঘ শেয়ালকেও খেয়ে ফেলল। তারপর আবার চলতে লাগলো। পথে আবার দেখা হলো গাধার সাথে। ওরে বাবা, বাঘের পেট কত মোটা রে! এই বেটা, পেট মোটা বলবি না। পিঠা না পেয়ে বুড়িকে খেয়েছি, বুড়োকেও খেয়েছি, পথে শিয়ালকেও খেয়েছি, তোকে খেতে কতক্ষণ? খা তো দেখি। দাঁড়া। এই বলে বাঘ গাধাকেও খেয়ে ফেলল। তারপর আবার চলতে লাগলো। পথে আবার দেখা হলো এক ষাঁড়ের সাথে। ওরে বাবা,
বাঘের পেট কত মোটা রে। এই বেটা, পেট মোটা বলবি না। পিঠা না পেয়ে বুড়িকে খেয়েছি, বুড়োকেও খেয়েছি, পথে শিয়াল ও গাধাকেও খেয়েছি। তোকে খেতে কতক্ষণ? খা তো দেখি, দাঁড়া। এই বলে বাঘ যেই ষাঁড়কে খেতে গেল, অমনি ষাঁড় শিং দিয়ে বাঘের পেট ফাটিয়ে দিল। সাথে সাথে ওরে বাঘের বাবা! পেটের ভেতর থেকে এক এক করে বুড়ো বুড়ি, শিয়াল, গাধা সবাই বের হয়ে আসলো, আর বাঘটিও সেখানেই মারা গেল। সবাই ষাঁড়টিকে ধন্য ধন্য বলতে লাগলো।